প্রণয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব ১৯। রাত গভীর হয়েছে, আশেপাশের চেঁচামেচি থেমে এখন শুনশান চারদিক। ফ্যানের ভো ভো শব্দ আর মাঝে মাঝে দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছে শুধু। বাইরে এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কুহু জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে একমনে বাইরে তাকিয়ে সে। চঞ্চল কুহু হঠাৎই কেমন আজ গম্ভীর হয়ে গেছে যেন। আমার সাথে চলো সানায়া, এখানে থাকাটা সেফ নয় তোমার জন্য। কুহু কুহু শেখ। সাখাওয়াত আলম হাসলেন, এরপর বললেন, সেটা তো বাকি সবার কাছে, আমার কাছে তুমি। কুহু তাকে মাঝপথে আটকে বলল, আপনি এই মাঝরাতে এখানে কেন এসেছেন? আপনি কি সবাইকে জানাতে চাইছেন কথাটা? আমার শর্তের কথা কি ভুলে গিয়েছেন? কুহু ঘুরে বলল কথাটা। সাখাওয়াত আলম বললেন, আমার মেয়ের উপর হামলা হয়েছে আর আমি চুপ করে বসে থাকবো সকালের অপেক্ষায়? কুহু কপাল কুঁচকালো। আমার উপর নজর রাখতে মানা করেছিলাম আপনাকে। শাট আপ সানায়া, বিপদ আমাদের চারপাশে ঘুরছে, তুমি আমার মেয়ে এটা জানলে? আমি নই আপনার মেয়ে। কুহু চেঁচিয়ে বলল কথাটা। সাখাওয়াত আলম আহত চোখে তাকালেন মেয়ের দিকে। কুহুর ওপর তিনি সর্বদা নজর রাখার জন্য লোক লাগিয়ে রেখেছিলেন, সেই তাকে জানিয়েছে যে কুহুদের বাড়ি থেকে গুলির শব্দ এসেছে। সাখাওয়াত আলম কিছুক্ষণ থম মেরে বসেছিলেন কথাটা শোনার পর। কিভাবে যে এখানে এসেছেন সেটা সেই জানে শুধু। আমার ওপর কোনো হামলা হয়নি, আমি বেলুন ফাটিয়েছিলাম, সেটার শব্দ হয়েছিল। সাখাওয়াত আলম ভাবনা থেকে বেরিয়ে এলেন। অজ্ঞান হলে কি করে? এই কদিন কম ধকল তো যায়নি, তাই হয়তো। তবে আপনার এখানে আসা মোটেও উচিত হয়নি। দরজায় তখন কড়া নাড়ার শব্দ হলো, কথার মাঝে ভাটা পড়ল তাদের। কুহু চসূচক শব্দ করল, আপনার মোটেও এখানে আসা উচিত হয়নি। ভাই, তখন গুলির শব্দ এলো। না মানে আপনি কি আবার ভাবিকে? আহনাব বলে উঠল, আরে ভাই, আমাকে গুলি মারছিল তোর ভাবি। ভাগ্যিস নিশানা খারাপ, তা না হলে পটল আলু ঝিঙা সবই আজকে তুলতাম। সাথে ভাবির প্রিয় বাঙি। কথাটা বলেই রাফি দাঁত কেলালো। আহনাব দীর্ঘশ্বাস ফেলে বলল, খোদা জানে জ্ঞান ফিরছে নাকি, আমি তো শুধু একটু নাটক করছিলাম। আর বাকিটা ইতিহাস। হা 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 হা। রাফির হাসি শুনে আহনাব সরু চোখে তাকালো তার দিকে। রাফি চুপ হয়ে গেল। আহনাব বলে উঠল, একটা কল করব কি? আপনি ভাবিকে ফেলে রেখে চলে আসলেন কেন? গুলির শব্দে সব দৌড়ে আসছিল, ওখানে থাকলে দেখা যেত উল্টাপাল্টা কথা বলতো। রাফি বিজ্ঞের মতো মাথা নাড়ালো। আহনাব বিছানায় আরাম করে বসে বলল, কি একটা কপাল, দুনিয়ায় এত ছেলে থাকতে রাহুলের সাথেই ও। দীর্ঘশ্বাস ছাড়ল আহনাব। রাফি বলল, মাইয়া মানুষ কেন জানি খারাপের উপর বেশি আকৃষ্ট হয়, ভালো কিছু এদের হজম হয় না। আহনাব বলল, আমি কি ভালো মানুষ নাকি? আপনাকে কি কম মেয়ে পছন্দ করে নাকি? আহনাবের প্রশ্নের সাথে সাথে রাফি জবাব দেয়। আহনাবের মুখটা ছোট্ট হয়ে গেল। বড্ড আহত স্বরে বলল, যাকে আমি চাইলাম সেই তো আমারে চাইলো না। তাহলে কাকে চাইলো? রাফি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল। আহনাব বিছানায় হেলান দিয়ে মাথাটা এলিয়ে দিল। ওর চোখে আমি আজও আমার জন্য ভালোবাসা দেখিনি। রাহুলের সাথে যখন ওই দিন ভার্সিটিতে দেখা হয়েছিল, তখন দেখেছিলাম আমি ওর ওই সিক্ত চোখ, কাজল কালো আঁখি জোড়ায় পানি দেখেছিলাম আমি। মানে এত কিছুর পরেও ওর রাহুলের জন্য ফিলিংস কমেনি। রাফি আহনাবের পাশে বসে হেসে বলল, প্রথম প্রেম চাইলেও মানুষ ভুলতে পারে না, কেউই পারে না। কেউ যদি বলে সে ভুলে গেছে, তাহলে বুঝে নেবেন বিপরীত পক্ষের দেওয়া আঘাত ছিল অত্যন্ত জঘন্য রকমের, যা তাকে এটা বলতে বাধ্য করিয়েছে। তবে সে যে সত্যি ভুলে গেছে এমন না। আহনাব অদ্ভুত নয়নে তাকিয়ে ওর দিকে। রাফিকে দেখে মনে হচ্ছে সে অন্য কোনো জগতে চলে গেছে। আহনাব বলে উঠল, প্রথম প্রেমের খেতায় আগুন, এইসব প্রথম প্রথম বলতে কিছু হয় না। শেষ পর্যন্ত যে থাকে সেই আসল, বুঝেছিস? আর এই আহনাব শাহরিয়ারই আছে এই কুহুর শেখের ভাগ্যে, অন্য আর কেউ না। রাফি একভ্রু উঁচু করে বলল, যদি অন্য কেউ থাকে তাহলে কি করবেন? আহনাব কেমন করে হাসলো, এরপর বলল, থাকবে না। এই আহনাব শাহরিয়ার বেঁচে থাকতে তা হবে না। আর যদি কোনোদিন এমনও হয়, তাহলে ওকে মেরে নিজে মরবো, তাও অন্য কারো হতে দিব না। রাফি বলে উঠল, ভাবি বুঝলো না যে আপনার মতো ছেলে হারালে কাঁদতে হবে আড়ালে। ওই রাহুল হুল ফুটিয়ে দেওয়ার পরেও ভাবির তারই ভাল লাগে। হতাশ, খুবই হতাশ। আহানা বলল, এই শালাই বা দেশে আসলো কেন বুঝতেছি না, এমনি এমনি তো আর আসেনি। শালা দেশে আসলেই কাউকে না কাউকে হুল ফুটিয়ে চলে যায়, বাসনা দিলে যেন পেটের ভাত হজম হয় না। নজর রাখ। রাফি মাথা নাড়ালো। আজকে আর বাসায় যাস না, এখানেই থাক। আহনাবের এই কথায় অপেক্ষাতেই যেন সে ছিল। আহনাবের বলতে দেরি, তাকে ঠেলে রাফি শুয়ে পড়তে দেরি হয়নি। আহনাফ হাসলো, কতদিন দুই ভাইয়ের একসাথে থাকা হয়নি। ছেলেটা বড্ড বাচ্চামি করে এখনো, তাই তো আহনাফ আর ওসব ভাবনায় গেল না, সেও শুয়ে পড়ল।
গরিবের বাড়ি স্যার, এইটুকু আপ্যায়নই করতে পারলাম। আয়ান হালকা হেসে কথাগুলো বলল। আনোয়ারা বেগম এসে ট্রেটা শব্দ করে টেবিলে রাখলেন। সাখাওয়াত আলম ট্রের দিকে তাকালেন, চা আর আস্ত এক আখ রাখা। আয়ান হতাশ চোখে মায়ের দিকে তাকালো তা দেখে। আনোয়ারা বেগম তা দেখেও দেখলেন না। তিনি দাঁতে দাঁত পিষে আস্তে করে বললেন, আসতে মাঝরাতে দরজা যে খুলেছি এটাই তো কত, আবার নাস্তাও আশা করে। আখটা যে মাথায় মারিনি, এর জন্য পা ধরে সালাম করা উচিত। আস্তে করে কথাগুলো বললেও সাখাওয়াত আলমের কানে তা গেল। উনি হেসে বললেন, এসবের কি দরকার ছিল? আমি আসলে এদিক দিয়েই একটা কাজ সেরে যাচ্ছিলাম। হারুন বলল এখানে আপনাদের বাড়ি, ভাবলাম দেখা করে যাই, এই আর কি। আনোয়ারা বেগম জোরপূর্বক হাসল। হারুন রহমান বললেন, ইয়ে মানে আখটাকে কি চাতে ডুবিয়ে খাবো? মানে আপনাদের এখানে নিয়ম এটা? বললে খেতে সুবিধা হতো আর কি। কুহু বহু কষ্টে নিজের হাসি আটকালো। সাখাওয়াত আলম খানিকটা রাগী স্বরে বললেন, হারুন। হারুন রহমান মুখটা পাংশুটে করে ফেললেন। এক জব এমপি বাসায় এসেছে আর সম্মান কি দিচ্ছে দেখো। আস্ত এক আখ আর চা দিয়েছে। আহা। আনোয়ারা বেগম বেশ বুঝলেন তাকে খোঁচা মারতে কথাটা বলা হয়েছে। উনি একটু হেসে বললেন, চাপাতি আছে আনবো? না মানে আখটাকে কাটতে আপনাকে নয়। হারুন রহমান বড় বড় চোখ করে তাকালেন আনোয়ারা বেগমের দিকে। শালা কি দজ্জাল মহিলা। আয়ান বলে উঠল, আহা মা থামো তুমি। স্যার আপনারা কিছু মনে করবেন না। আরে না না, তা আপনারা আছেন কেমন? এত বড় একটা দুর্ঘটনা গেল। আনোয়ারা বেগম বললেন, ভীষণ ভালো আছি আমরা। এই যে মাঝরাতে অতিথি এসেছে, কি যে খুশি লাগতেছে না আমার মনে। ওই যে কি যেন একটা গান আছে না, আরে চিকুন চ্যামলা কি না কি যেন, ওই গানটাতে নাচতে মন চাইছে। আমাদেরও এই মাঝরাতে এখানে এসে আপনার মতো একজন দয়ার জাল মহিলার থেকে আপ্যায়ন পেয়ে নিজেদের এতটা ধন্য মনে হচ্ছে যে কি আর বলবো। আমারও তো ওই যে ওই একটা গান, হ্যাঁ ওই ওই তুরাত তুরাত তু তুরাত তুরাত তু তোরারারা গানটাতে নাচতে মন চাচ্ছে। আসেন আপা একসাথে নাচি। হারুন রহমান একটু নাচের ভঙ্গিমা করলেন। সাখাওয়াত আলম একটু চোখ রাখাতেই থেমে গেলেন। কুহু আরও জোরে জোরে হাসতে লাগলো। দয়াল জাল আবার কি? আয়নের প্রশ্ন শুনে হারুন আলম বললেন, ডিজে দয়াল। কুহু আর হাসি আটকে রাখতে পারল না, হো হো করে হেসে ফেলল। দরজালকে দয়ার জাল বলেছে এটা সে ভালোই বুঝেছে, কিন্তু ডিজে দয়াল? হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাওয়ার অবস্থা। সাখাওয়াত আলম সেদিকে তাকিয়ে রইলেন। এই প্রথম মেয়েকে এভাবে হাসতে দেখলেন ভদ্রলোক। এমনি হাসলেও তার সামনে কখনো হাসে নাই মেয়ে। মায়ের মতো হয়েছে একদম, হাসালেন সাখাওয়াত আলম। আয়ান কুহুর দিকে তাকিয়ে হাসতে, এই মেয়েটা হাসলে তার মুখেও হাসি চলে আসে আপনা আপনি। আয়ান মনে মনে আওড়ালো, সোহাসিনী, আমার সোহাসিনী। হাসলো আয়ান। এদিকে আনোয়ারা বেগম ক্ষিপ্ত চোখে তাকালেন হারুন রহমানের দিকে। ওনাকে কিছু বলতে না পেরে কুহুকে হাসতে দেখে বললেন, ওই তুই হাসছিস কেন? ঈদ লেগে গেছে কালকে। হাসুন না, সমস্যা তো নেই। এই হাসি লক্ষ টাকা দিয়েও বোধহয় কেনা যাবে না। হাসতে হাসুক। আনোয়ারা বেগম কেমন করে যেন তাকালেন ওনার দিকে। কুহু হাসি বন্ধ করে ফেলেছে ততক্ষণে। নিজেকে একটু সিরিয়াস করলো। সাখাওয়াত আলম বুঝলেন যে মেয়ে তার গোমরা মুখও নয়, বরং তাকে দেখলে অভিনয় করে। মনে মনে হাসলেন ভদ্রলোক। মায়ের ফটোকপি হয়েছে একদম। সাখাওয়াত আলম আর সেসব ভাবনায় গিয়ে নিজেকে আবেগী করলেন না। কিছু বলতে নিবে তখন তার চোখ গিয়ে আটকালো কুহুর বিছানার পাশের দেওয়ালে। দেওয়ালটা ছিদ্র হয়ে গেছে। সাখাওয়াত আলম 100% নিশ্চিত এটা গুলির কারণে হয়েছে। তার মানে সত্যিই গুলি করা হয়েছিল। মেয়েটা মিথ্যা বলল কেন তাহলে? কিছু কি লুকাতে চাইছে ও? না, এবার থেকে দিনের বেলাও মেয়ের ওপর নজর রাখতে হবে, শুধু রাতের পাহারা দিয়ে চলবে না। সাখাওয়াত আলম আর কিছু বললেন না, উঠে দাঁড়ালেন ভদ্রলোক। এরপর বললেন, আপনারা একটু সাবধানে থাকবেন, মানে বিপদের কথা তো বলা যায় না আর কি, তাই। আমাকে এক গ্লাস পানি দিবেন একটু? আনোয়ারা বেগম বিড়বিড় করতে করতে চলে গেলেন। হারুন রহমান ভেঙালেন ভদ্রমহিলাকে। ভাগ্যিস দেখেননি তিনি। সাখাওয়াত আলম আয়নের উদ্দেশ্যে বললেন, আমার ড্রাইভার বাহিরে আছে, নাকি একটু দেখবে? জি অবশ্যই। আয়ন চলে গেল। সাথে সাথে সাখাওয়াত আলম কুহুর দিকে তাকিয়ে বললেন, বাসায় চলো আমার সাথে, রাজনীতি ছেড়ে দিব, সময় দাও। 5 বছর ধরে সেম কথা বলছেন। আপনার যদি এত ইচ্ছা থাকতো মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার, তাহলে অনেক আগেই পদত্যাগ করে ফেলতেন। হারুন রহমান বললেন, ছোট মুখে একটা বড় কথা বললাম ছোট মা। স্যার রাজনীতি, স্যারের হয়ে তেল মারবেন না আমাকে। আমি আগেও বলছি, রাত হয়েছে অনেক। আনোয়ারা বেগম পানির গ্লাস নিয়ে হাজির হলেন তখন। হারুন রহমান বললেন, এত তাড়াতাড়ি পানির গ্লাস নিয়ে চলে এলেন? আপনার ওই চিকুন চামলা গানে একটু নেচে আসতেন।
আনোয়ারা বেগম কেঁকিয়ে কিছু বলতে নিলে শাফাত আলম থামিয়ে দিলেন। হারুন হারুন রহমান কিছু বললেন না, আর স্যারের জন্য এই মহিলা বেঁচে গেল আজ। শওকত আলম উঠে দাঁড়ালেন। আজ আসি তাহলে? সকালে নাস্তাটা করেই যাইতেন। চায়ের মধ্যে আগ চুবিয়ে খাওয়ার অভ্যাস নেই। পরে কোনো দিন। কি বলেন স্যার? হারুন হারুন রহমান আবার চুপসে গেলেন। আপনারা সাবধানে থাকবেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থেকো, আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। কুহু কিছু বলল না। আনোয়ারা বেগম বললেন, সে কি, বাড়ির দরজা খুলে রাখবেন কিসের জন্য? চায়ের সাথে আগ চুবিয়ে খেতে দাওয়াত রইল, আপনিও যাবেন? আহা হারুন, থামো তুমি। চলো, রাত শেষ হয়ে যাচ্ছে। কথাটা বলেই বেরিয়ে গেলেন শাওকত আলম। হারুন রহমান গেলেন, তবে যাওয়ার আগে আগটা নিয়ে গেলেন সাথে করে। আনোয়ারা বেগম তেতে কিছু বলতে গিয়েও বললেন না, তবে মনে মনে গালিগালাজ করলেন। কুহু এক জায়গাতেই বসে রইল। আহনাব তার মানে ঠিক আছে, নাটক করছিল তার মানে। কুহু কি ভয়টাই না পেয়েছিল? বিড়িখোর পোলা একটা, খাই তো গোবর, ঠিকই আছে। কুহু বিছানায় শরীরটা এলিয়ে দিল। কিছু কিছু জিনিস ভাবছে সে। রোদেলার পুরো পরিবার শাফাত আলমকে অপছন্দ করে কোনো এক কারণে, তার মানে আহানাপও অপছন্দ করে, কিন্তু কেন? আচ্ছা, আহনাব যখন জানবে যে শাফাত আলম তার বাবা, তখন কি হবে? কিন্তু শাফাত আলম তো কখনো ওদের সম্পর্কে কিছু বলে না। সে তো জানে রোদেলা তার বেস্ট ফ্রেন্ড। তাহলে কাহিনীটা আসলে কি? আহনাবকে জিজ্ঞাসা করবে? তাই করবে বরং। কুহু ভাবতে ভাবতে কখন যে ঘুমে তলিয়ে গেল বুঝতেও পারল না। ঘড়ির কাঁটা 10-এর ঘরে, অনেক রাত করে ঘুমানোয় আহানাব আর রাফি এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ফোনটা শব্দ করে বেজে উঠল। বেজে বেজে কেটে গেল, অথচ তাদের হুঁশ নেই। আবার শব্দ করে বেজে উঠল আহনাফের ফোন। রাফি ফোনটা হাতড়ে আহনাফের কানের সামনে এনে রেখে অন্যদিকে ঘুরে ঘুমালো আবার। আহনাফ চসূচক শব্দ করল ফোনের বীভৎস শব্দে। কোনো মতে ফোনটা রিসিভ করলো সে, আর হ্যালো বলার আগেই ভেসে এলো আরিফের অস্পষ্ট আওয়াজ, দোস্ত, নিধি, আমার নিধি। আরিফ কথা বলতে পারছে না, জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। আহনাফের ঘুম হাওয়ায় মিলিয়ে গেল। সে সাথে সাথে উঠে বসলো। আরিফ, হ্যালো আরিফ, কি হয়েছে নিধির? তুই কোথায়? ঠিক আছিস তো? হ্যালো। অপর পাশ থেকে শুধু আরিফের কিছু অস্পষ্ট শব্দ ভেসে এলো। নিধিকে বাঁচা, গুলি, আমাকে। আর কিছু শোনা গেল না।